শুভ্র, তুই বড্ড খারাপ। আগের মতো আমাকে আর ভালোবাসিস না, এমনকি আদরও করে দিস না এখন। স্পন্দনের এমন কথা শুনে ভেবাচাকা খেয়ে গেল শুভ্রতা। আদর শব্দটি শুনে তার চোখ চড়ক গাছ। মানুষ কতটা নির্লজ্জ হলে একজন মেয়ের সামনে এই ধরনের বাক্য উচ্চারণ করতে পারে। স্পন্দনকে না দেখলে জানতো না শুভ্রতা। স্পন্দন ভাইয়া, তুমি ঠিক আছো তো? জ্বর কমেনি এখনো তোমার? আমাকে কি সব আবল তাবল বলছো? স্পন্দন শুভ্রতার রুমে ঢুকলো। এলোমেলো ভাবে সে পা এগিয়ে দিচ্ছে, তার মানে এখনো তার জ্বর কমেনি। শুভ্রতা জোরে শ্বাস ছেড়ে ঘাট থেকে নেমে স্পন্দনের হাত ধরতেই স্পন্দন রাগের দৃষ্টিতে তাকিয়ে বলল, লাগবে না তোর আদর, লজ্জা করছে না একজন ছেলের হাত ধরতে? বাসায় বাবা ভাই নেই তোর? ছেলে দেখলে লজ্জুগিরি শুরু হয়ে যায় তোর, তাই না? শুভ্রতা এইবার মুখ হা করে তাকিয়ে আছে স্পন্দনের দিকে। কি বলে এই ছেলে? সত্যি জ্বরে মাথাটা গেছে ওর। অন্য পাশে মুখ ঘুরিয়ে বলল, কি চাই তোমার? ঝটপট বলে ফেলো, আমার প্রচুর কাজ আছে। তোমার আম্মু আর আমার আম্মু তো তোমাকে দেখাশোনা করার জন্য আমাকে চাকরানি করে রেখে গিয়েছে তোমার কাছে, তাই না? খাটের উপরে দু পা দুলিয়ে বসলো স্পন্দন। বাচ্চাদের মতো মুখ করে বলল, আদর লাগবে আমার। আগে যেভাবে আদর করতি আজও সেইভাবে আদর করবি, ওকে? ভাই তুমি যাও তো, মাথায় রাগ উঠাবা না। কোন জন্মে আমি তোমাকে আদর করছি বলো তো? গাল ফুলিয়ে বলল স্পন্দন। আমি যখন স্কুল থেকে বাসে ফিরতাম তখন আমাকে দেখি দৌড়ে এসে কুলে ঢুকলতি, তন্দন ভাইয়া চকলেট এনে তো দেও না চকলেট। তখন তো চকলেট দেওয়ার সাথে সাথে দুগাল হাজারটা চুমু দিতি, কিচ্ছু ভুলিনি আমি। শুভ্রতা স্পন্দনের কথা শুনে মাথায় হাত দিয়ে বসলো। সেই 19 শতকের কথা এখন বলছে। ছোট থাকাকালীন বাচ্চা ছিল, বড় ভাই চকলেট দিয়েছে, খুশিতে কিস দিয়েছে, এখন সমস্যা কোথায়? কিন্তু স্পন্দনও নাছোড় বান্দা, সে আদর না নিয়ে এক পাও বের হবে না। মুখটা কাদো কাদো করে বলল শুভ্রতা, ভাইয়া দেখো, আমি তখন খুব ছোট ছিলাম, এখন তো আমি বড় হয়ে গেছি। এখন এমন করতে নেই। তাছাড়া যখন তোমার হুঁশ ফিরে আসবে তখন তুমি নিজে বীর পুরুষ হয়ে যাবে। আমার আদর চাই মানে চাই। শুভ্রতা পড়ল ভীষণ ঝামেলায়। বাসায় তারা দুজন বাদে আর কেউ নেই। স্পন্দন ও শুভ্রতার ফুপুর মেয়েকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, তার জন্য তাদের দুজনের মা সেখানে গিয়েছেন। তাদের দুজনের বাবা অফিসে। স্পন্দনের জ্বর থাকাতে তাকে বাসায় দেখে রাখার জন্য শুভ্রতাকে রেখে গিয়েছে। কিন্তু শুভ্রতা বোঝেনি জ্বরের ঘরে এতখানি বাড়াবাড়ি হবে। স্পন্দনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমাকে কিস করলে যখন তোমার হুঁশ আসবে তখন কি তুমি আমাকে আস্ত রাখবে? কাঁচা গিলে খাবে। কিন্তু এখন তোমাকে ঠিক করার জন্য কিছু একটা করতে হবে। কিন্তু কি করব আইডিয়া। ভাবতে ভাবতে শুভ্রতার মাথায় বুদ্ধি আসলো। স্পন্দনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে ভালো লাগবে। শান্ত বাচ্চাদের মতো স্পন্দন বিছানায় শুয়ে পড়ল। শুভ্রতা স্পন্দনের চুল টেনে দিচ্ছে, বিলি কেটে দিচ্ছে। চোখ বন্ধ করে বলল স্পন্দন, আমাকে আদর না দেওয়ার জন্য তোকে একটা শাস্তি দিব শুভ্র। রুকুজকে জিজ্ঞাসা করলো শুভ্রতা, কি? যতক্ষণ না পর্যন্ত বলবো ততক্ষণ পর্যন্ত তুই আমার মাথায় হাত বুলিয়ে দিবি। নয় হ্যাঁ। তো আমি ঘুমাচ্ছি, তুই এখন আমার মাথায় চুলগুলো টেনে দে। শুভ্রতা ভালো মেয়ের মতো স্পন্দনের মাথার চুল বিলি কেটে দিল। 20 মিনিট পর দেখলো স্পন্দন ঘুমিয়ে আছে, তাই বিছানা থেকে উঠতে যাবে। সেই সময় স্পন্দন তার হাত থপ করে ধরে বলল, উঠলেই মায়ের হবে, মায়ের। শুভ্রতা রাগে ফিসফিস করে বলল, একেই বলে জাতে মাতাল তালে ঠিক। ঘুমিয়ে আছে কিন্তু আমাকে শাস্তি দেওয়ার চিন্তা মাথা থেকে এখনো সরেনি, জল্লাদ লোক একটা। বেশ কিছুক্ষণ পর দেখলো স্পন্দন গভীর ঘুমে আচ্ছন্ন। শুভ্রতা উঠতে গিয়েও থেমে গেল। নিজের অজান্তেই আমার ঠোঁটে তার ঠোঁট জোড়া ডুবিয়ে দিয়ে নিজে বেশ লজ্জা পেল। লজ্জায় সেখানে দাঁড়িয়ে না থেকে বারান্দায় চলে গেল। সুব্রতা মুচকি হেসে বলল, তোমার প্রেমের মোহে অন্ধ আমি, তোমাতেই আচ্ছন্ন আমি। তোমাকে দেখলেই এই মন হয় ব্যাকুলতা। এই শুভ্রতা শুধু স্পন্দনের শুভ্রতা। ঘাড়ে কারো কোমল স্পর্শ পেয়ে চমকে উঠলাম আমি। এই ভোর সকালে আমার রুমে আসার সাহস কারণে
তাহলে কে আমাকে স্পর্শ করলো? ভাবতে ভাবতে মাথাটা ঘুরে দাও। আমি একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটা একজন নারী। ফ্যান এবং এসির বাতাসে মেয়েটির ওড়না এবং চুল উঠছে। মেয়েটি হয়তো লুকানোর চেষ্টা করছে, কিন্তু এই স্পন্দনের চোখে লুকিয়ে থাকাটা দায়। বিছানা থেকে উঠে চুপচাপ লাইটটা অন করতেই মেয়েটি ভয়ে পর্দার আড়ালে লুকানোর চেষ্টা করলো। আমি তো দেখে ফেলেছি, তাই ভারী কণ্ঠে বলে উঠলাম, লুকানোর দরকার নেই। এই সাত সকালে কেন আসছিস সেটা বল। কোনো সারা শব্দ আসলো না। স্পন্দন এইবার বিরক্তি হয়ে রাগে দৃষ্টি এবং ঝাঁঝালো কণ্ঠে আবারও বলল, সুব্রতা, সমস্যা কি তোর? একবার ডাকলে কানে যায় না? নাটক করতে ভীষণ ভালো লাগে নাকি? আমার হাতে থাপ্পড় তোর ভীষণ ফেভারিট। আড়াল থেকে বের হয়ে আসলো শুভ্রতা। বিভিন্ন রং মিশ্রিত ওড়না, লাল হলুদ বল, ছোট ছোট গাছের পাতা, জর্জেট কিংবা কাতান হবে ওড়নাটা। সেই ওড়নায় হাত পেঁচিয়ে আস্তে করে বলল, তুমি জানলে কিভাবে আমি আসছি? তোর বুঝতে হবে না, এখন বল কেন এসেছিস। শুভ্রতার মুখটা মলিন করে বলল, আমার দিকে তাকাও, একদম আমার পা থেকে মাথা পর্যন্ত দেখো তো, কিছু বুঝতে পারো কিনা? রেগে গেল স্পন্দন। সাত সকালে এটা কি ধরনের অসভ্যতামি? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে গম্ভীর কণ্ঠে বলল স্পন্দন, তোকে দেখার কি আছে? 20 বছর ধরেই তো দেখে আসছি। পিচ্চিগাল থেকে তো আমার কোলে থেকেই তো বড় হয়েছিস। এখন পিঠে পাখা গজিয়েছে, পরি হয়ে গেছিস তাই না? ডানা কাটা পরি নাকি হুড় পরি নাকি অপসরি? বল, কি দেখবো তোকে? শুভ্রতার মুখ কালো করে প্লাজোটা একটু উপরে তুলে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, এই নূপুর দেখতে বলেছিলাম, তুমি যে কিনে দিয়েছিলে, তাই তো সকালে ঘুম থেকে উঠে তোমাকে দেখাতে আসছি। ভাবছিলাম তুমি খুশি হবে। স্পন্দন শুভ্রতার পায়ের দিকে তাকালো, ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে মৃদু স্বরে বলল, হুম, দেখেছি, ভালো মানিয়েছে। তো সকালে দেখানোর কি দরকার ছিল? একটু পরে তো দেখানো যেত। এইটা মূল্যবান কিছু নয় যে চলে যাবে। আর কিছু বলার না থাকলে বের হ রুম থেকে, আমি ঘুমাবো। শুভ্রতা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলল, রাত থেকে বৃষ্টি পড়ছে, এখনো বৃষ্টি হচ্ছে। ভিজবে স্পন্দন ভাইয়া? আমার খুব ইচ্ছে করছে সকালের বৃষ্টিতে তোমাকে নিয়ে বৃষ্টি বিলাস করতে। পাগল হয়ে গেছিস তুই? এই সাত সকালে বৃষ্টিতে ভিজলে মানুষ পাগল বলবে। তাছাড়া জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি বিনা ধাওয়াতেই চলে আসবে। এইসব আজে বাজে ইচ্ছা বাদ দিয়ে ঘুমা, নয়তো একা বেঁচে থাক। আমার তো শখ নাই। শুভ্রতার মন খারাপ নিয়ে স্পন্দনের রুম থেকে বের হয়ে পড়ল। তার বড্ড কান্না পাচ্ছে। একটু ভালো করে বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? আমার কি ইচ্ছার কোনো দাম নেই? সেদিন রাত 3টায় আমাকে ঘুম থেকে উঠিয়ে কোলে নিয়ে বৃষ্টিতে বৃষ্টি বিলাস করেছিল স্পন্দন। সেদিন তো কই আমি কিছু তোমাকে বলিনি, তাহলে আজ কেন তুমি আমার সাথে রাগারাগি করলে? শুভ্রতা মনে মনে সিদ্ধান্ত নিল, আজকের পর থেকে সে স্পন্দনের কোনো কথাই শুনবে না, তার কোনো ইচ্ছা সেও রাখবে না। তাহলে বুঝবে স্পন্দন কষ্ট কাকে বলে। পাগলিটা একে একে ছাদে চলে গেল। খুব রাগ করছে মনে হয়, কিন্তু পাগলিটা বোঝে না ওকে রাগাতে যে আমার বড্ড ভালো লাগে। রাগলে যে তোকে কত কিউট লাগে তা তো তুই নিজেও জানিস না। ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি তোকে। চোখ বন্ধ করে আকাশের পানে মুখটা করে দাঁড়িয়ে আছে শুভ্র। বৃষ্টির পানি তার মুখে এসে পড়েছে। ঠোঁটের কোনায় জমেছে বৃষ্টির পানি, আর তা গড়িয়ে নিচে পড়ছে। এই বৃষ্টির পানিকেও যে খুব হিংসে হচ্ছে এখন আমার। এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এই ভালোবাসা তোমাকে পেতে চায়, এই ভালোবাসা তোমাকে পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। গানটা শুভ্রতার কানে আসতেই দরজার দিকে তাকিয়ে অবাক হয়ে রইল। স্পন্দন দাঁড়িয়ে আছে। স্পন্দনকে দেখে রাগে তার ভীষণ কান্না পাচ্ছে। এক প্রকার রাগ কন্ট্রোল করতে না পেরে পা থেকে নুপুরজোড়া তুড়ে ছুঁড়ে মারল স্পন্দনের উপর। স্পন্দন ভাবেনি শুভ্রতা এমন একটি কাজ করবে, তবে মনে মনে খুশি হয়েছে সে। কারণ রাগ উঠলে তা দমিয়ে না রেখে ছেড়ে ফেলতে হয়, তাহলে মন থাকে ফ্রেশ। এত সুন্দর একটা গান তোর জন্য গাইলাম, আর তুই কি না আমার প্রতি রাগ হয়েছে তোর? একদম কাছে আসবে না,
খুন করে ফেলবো। জল্লাদ অসভ্য লোক একটা। সেদিন রাত করে আমাকে ঘুম থেকে উঠিয়ে বৃষ্টিতে ভিজতে বলেছিলে। আমি কিছু বলছিলাম তোমাকে? না, কিছুই বলিনি। আর আজকে তুমি কি করলে, শালা মির্জাফর? আর একবার আমার কাছে আসিস, দেখিস তোর পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দিব। সুব্রতা থেকে 2 ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছি আমি, মুখটা তার গম্ভীর। আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আমার সাথে কি ঘটবে। স্পন্দন কি আমাকে মারবে? মারতেও পারে। যে অসভ্য ছেলে! আয় হায়, কি করলো এটা? এটাকে কি চুমু খাওয়া বলে? টুক করে খেয়ে কি 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 থাক, বাকিটা নাই বলি। স্পন্দন আমার 2 হাতে হাত রেখে বলল, সরি, আসলে ঘুম থেকে উঠিয়েছিস তাই রাগ করে বাজে বকে ফেলেছি। আচ্ছা, খুব কষ্ট পেয়েছিস তুই? শোন, কষ্ট পেতে হবে না। তুই আমার কাছ থেকে কালো শাড়ি গিফট চেয়েছিস না, আজকেই তোকে কিনে দিব। খুশি এবার? গাল ফুলিয়ে বলল শুভ্রতা। নো। তাহলে কি করতে হবে? কান ধরে উঠবস করতে হবে। কি? কানে ধরো, নয়তো নো ক্ষমা। কি আর করার, শুভ্রর মন ভালো রাখার জন্য ধরলাম কানে, করলাম কানে বলে এসে উঠবস। শুভ্রতা খিলখিল করে বাচ্চাদের মতো হাসতে লাগলো। আমি সেই হাসির দিকে এক নজরে তাকিয়ে আছি। ওর হাসিতেও যে আমি বারবার প্রেমে পড়ে যাই। হইছে হইছে, আর উঠবস করতে হবে না। তোর মুখে সেই জাদুকরি হাসি দেখার জন্য বারবার কানে ধরে উঠবস করতে পারি। আমি ভীষণ লজ্জা পেলাম ভাইয়ের কথায়। লজ্জায় মুখটা নিচু করতেই পায়ে স্পর্শ পেয়ে কেঁপে উঠলাম। পায়ের দিকে তাকাতেই দেখলাম ভাইয়া আমার পায়ে নুপুর পরিয়ে দিচ্ছে। স্পন্দন আমার দিকে তাকিয়ে হাঁটু ভাঁজ করে বসে বলল, এইখানে পা রাখ। ছি, তুমি আমার বড়, তার উপরে ভাইয়া, পাপ হবে আমার। ভাইয়া বললে গলা চিপে খুন করে ফেলবো। তাছাড়া আমি বলছি পা রাখতে আমার হাঁটু উপরে, সো তোকে রাখতে হবে। বাধ্য মেয়ের মতো আমি স্পন্দনের হাঁটুতে পা রাখলাম। আদরের সহিত আমার পায়ে নুপুর পরিয়ে দিল স্পন্দন। আকাশ থেকে ঝরছে বৃষ্টি। সেই বৃষ্টিতে আমরা দুজন ভালোবাসার মানুষ একত্রে আছি। সেই ভালোবাসার মানুষের দিকে অবাক চাহনি দিয়ে আরেকজন ভালোবাসার মানুষের পায়ে নুপুর পরাতে ব্যস্ত। নুপুর পরিয়ে দিয়ে স্পন্দন উঠে দাঁড়ালো। আমার হাত জোড়া তার হাতের 2 মুঠোতে মুষ্টিবদ্ধ করে বড় অদ্ভুত চাহনি দিয়ে তাকিয়ে মিষ্টি কণ্ঠে বলল, ভালোবাসবো যেভাবে, শাসনও করবো সেইভাবে। মারতে ইচ্ছে করলে মারবো, আদর করতে ইচ্ছে করলে করবো। তুই যেমন আমাকে নিয়ে ভাবিস, আমিও ভাবি। তোর চঞ্চল মুহূর্ত আমাকে ভীষণভাবে টানে। তোর শান্ত মুহূর্ত আমাকে অস্থির করে তোলে। তোর রাগী ভাবটা আমাকে ভয় পাওয়ার সক্ষম করে। তোর কান্নামাখা মুখটি আমার মনকে অশান্ত করে তোলে। তোর আবদার আমাকে এক ধরনের শক্তি যোগাতে সাহায্য করে। তোর আবদার রক্ষা করার জন্য বিচলিত হতে ভীষণ ভালো লাগে। তোর খোলা চুলের নেশায় বারবার আবদ্ধ হতে ইচ্ছে করে। এক কথায় তোর মাঝেও আবদ্ধ থাকতে চাই আমি। তোর সীমান্ত ছাড়া অন্য কোথাও যেতে চাই না। তোর মাঝে আমার অস্তিত্ব। শুভ্রতা অবাক হয়ে গেল, মৃদু হেসে বলল, আমার মাঝেই তোমাকে থাকতে হবে। যদি কোনোদিন অন্য কোনো সীমান্তের কথা ভাবো, তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলবো। জানো না, এই শুভ্রতা যেমন স্পন্দনকে চায়, ঠিক তেমন ভাবেই স্পন্দনের শুভ্রতা হয়ে থাকতে চাই। এইবার আমি শুভ্রকে একটানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললাম, রাতে এমন চুরি করে কিস করলি কেন? হ্যাঁ, আর তুই তো দেখি ঠিক করে কিছু করতে পারিস না। মানেটা কি? তুমি কি তার মানে জেগেছিলে? ইস, তুমি খুব বজ্জাত লুচু একটা লোক। আর পারি না তো পারি না, যাও। এককালে আমি আমার বরের কাছ থেকে সব শিখে নিব। এককালে কেন, এখনই শিখিয়ে দিচ্ছি। এই বলে ভাইয়া আমার ভেজা চুলের মাঝে হাত দিয়ে চেপে ধরলো। ভাইয়ার চোখে আমি এক অন্যরকম নেশা দেখতে পাচ্ছি, যা আমার মাঝে ভয় সৃষ্টি করছে। এই ভাবনার মাঝেই ভাইয়া আমার মাথাটা বাম দিকে কাত করে হুচ করেই শুভ্রর কাঁপা কাঁপা ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। বাম হাতে শুভ্র কোমর পেটে বিচলন করছে। আমাদের মাঝে তেল পরিমাণও ফাঁকা নেই। শুভ্র যে ধীরে ধীরে আমার মধ্যে নিহিত হচ্ছে, তার চুম্বনরত অবস্থায় শুভ্র দিকে তাকালে তা দেখতে পেলাম। শুভ্র দু চোখ বন্ধ করে আছে। শুভ্র তোমার শার্টের কলারের নিচে আর পিঠের দিকে শার্ট খামচে ধরে আছে। এভাবে কতক্ষণ ছিলাম জানা নেই। হঠাৎ একটা শব্দে আমি আর ভাইয়া এক অপরের থেকে ছিটকে দূরে চলে যাই। ইদানিং
সুব্রতার মাঝে মাঝে মনে হয় কেউ তার পিছু নিচ্ছে, পিছন ফিরলে কাউকে দেখতে পাচ্ছে না সে। কিছু দূর যেতে আবার মনে হয় কেউ পিছু নিয়েছে, আবার পিছন ফিরলে দেখে কেউ নেই। শুধু তাই নয়, রাতে ঘুমানোর সময় মনে হয় বারান্দা কেউ হাঁটাহাঁটি করছে। এই শীতের ভয়ে কম্বলের নিচে গুনগুন করতে থাকে সে। কম্বলের নিচে মাথা ঢুকিয়ে থাকলে কিছুক্ষণ পর মনে হয় কেউ একজন তার পাশে এসে বসছে। ইদানিং দিনের বেলাও অনেক হরর মুভি দেখে সে, বলতে গেলে এক প্রকার নেশা হয়ে গেছে। দিনের বেলায় নিশ্চিন্তে দেখে, আর রাত হলে যত ভয়। এই ভয়ে রাতে ছাদে যাওয়া বন্ধ করে দিয়েছে সে। কিন্তু এত কিছুর পরও আরশির মনে হয় এটা তার মনের ভুল নয়, সত্যি সত্যি কেউ তাকে ফলো করছে। এ ব্যাপারে কারোর সাথে শেয়ারও করতে পারছে না আরশি। কেউ এটা শুনে নিশ্চিত হাসিতে গড়াগড়ি খাবে। উপকার তো হবে না, বরং আরো হাসির বস্তাতে পরিণত হবে সে। আজ স্পন্দন ভাইয়া থাকলে হয়তো তার সাথে শেয়ার করা যেত। আমার অনেক প্রবলেম কাউকে না জানিয়ে নিজেই সলভ করে নিত সে। সেই একমাত্র মানুষ যে বাবা মায়ের পর আমায় নিজের সর্বোচ্চ দিয়ে সাপোর্ট করে যেত সব সময়। আমি সত্যি খুব অন্যায় করে ফেলেছি তার সাথে। তার ভালোবাসাকে একটু মূল্য দিলাম না আমি। সেই দিন কত বাজে ব্যবহার করেছি তার সাথে। আচ্ছা, সে কি আমায় কখনো ক্ষমা করবে, ভালোবাসবে আগের মতো? আমি যে আপনার জন্য এখনো পথ চেয়ে আছি স্পন্দন ভাই। কখন ফিরে আসবেন আপনি? যেই আমিকে দেখার জন্য রাতের বেলাতেও আপনি এটার ওটার বাহানা করে চলে আসতেন আমাদের বাসায়, সবচেয়ে বেশি সময় কাটাতেন এই বাড়িতে। কিন্তু আজ এতটা দিন পেরিয়ে গেল, একটি বারও আমাকে দেখতে ইচ্ছে হলো না আপনার? কেন একটি বারও ফোনে কথাও বললেন না আমার সাথে? কেন? স্পন্দন আর সুব্রতা কেন ওই দিনের পর একে অপর থেকে দূরে চলে যাচ্ছিল তা আপনারা আস্তে আস্তে গল্পেই জানতে পারবেন। সুব্রতা, শুনলে একটি কথা? না বললে শুনবো কোথায়? মামারা দেশে ফিরছে। কোন মামা? স্পন্দন ভাইয়া সহ তার বাবা মা। কথা ছিল আরো কয়েক মাস পর আসবে দেশে, কিন্তু দু একদিন পরেই আসছে তারা। সুব্রতার চোখ মুখে উত্তেজনামূলক খুশির আভাস। খুশিতে যেন চোখের মুখ চিকচিক করে উঠছে তার। সুব্রতা হকচকে উঠে বলে ওঠে, স্পন্দন ভাইয়াও আসছে? বাপরে, তোমার মনে দেখি আজ হুট করে লাড্ডু ফুটছে। আজ দেশে ফিরছে স্পন্দন ও তার বাবা মা। সন্ধ্যার পর দেশের বাড়িতে পা রাখবে তারা। গত কয়েকদিন সুব্রতা একটা ছোট্ট শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে উঠেছে, তা হলো অপেক্ষা। পূর্বের দিনগুলো থেকে তুলনামূলকভাবে এই কয়েকদিন মনে হচ্ছিল একটু বেশি বড়। অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটতে আজ। মামা মামিকে সে ছোট্টবেলায় দেখেছে, যখন তার বয়স ছিল 12। তখন মামি তাকে দুষ্টামি করে বলতো, আমার পিচ্চি বৌমা। মামির কথা একটু বিরক্তিভাব ফুটে উঠলে চাইলেও লজ্জার কাছে তা চাপে পড়ে যেত। তখন লজ্জা দূরে চলে যেত সুব্রতা। মাঝে মাঝে অভিমানী সুরে বলে ফেলতো, মামি তুমি সব সময় আমার সাথে এমন কেন করো? আমার লজ্জা করে না বুঝি? ওরে আমার পিচ্চি সোনামণিটা, দেখি লজ্জাও বুঝে। কেন, বড় হয়েছি না? আর তুমি সব সময় একই কথা কেন বলো? স্পন্দন ভাইয়া তো আমার ভাইয়া। তুমি এসব বললে তো আমার তার সামনে যেতেও লজ্জা করে। তখন একগাল হেসে দিয়ে আলতো করে সুব্রতা গাল টেনে চলে গেল মামি। তার সাথে খুব ঘনিষ্ঠ ছিল সুব্রতার সম্পর্ক। যেদিন তারা চলে গেছিল সেদিন সুব্রতার সে কি কান্না। সেদিন রাতে দোলনায় স্পন্দনের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছিল সুব্রতা। সেদিন সারা রাত ওইভাবে স্পন্দনের কোলে মাথা রেখে ঘুমিয়েছিল সুব্রতা। স্পন্দনে আরাম করে বিছানায় শুয়ে ছাড়া ঘুম আসত না তখন। ওই দিন সারা রাত জেগে তাকিয়েছিল সুব্রতার পিচ্চি মায়া মুখটার ঘরের দিকে। সুব্রতার প্রতি সেই দীর্ঘ দৃষ্টি নজর করে তারপর থেকে কেন সুব্রতাকে কোনো ছেলের সাহায্যে সহ্য করতে পারত না স্পন্দন। তার কাছে কোনো ছেলে ঘেঁষলেই কায়দা করে সরিয়ে দিত তাকে। তার বন্ধুরা, তার ছেলে বন্ধুগুলো হঠাৎ করে এমন পাল্টে খেত কেন তা সুব্রতার কান অব্দি পৌঁছাতো না। ধীরে ধীরে একসাথে বড় হতে থাকে দুজন। স্পন্দন আর রাত প্রায় সমবয়সী। সুব্রতা তাদের থেকে 6 বছরের ছোট। আজ সুব্রতা অনার্স 3য় বর্ষের ছাত্রী, সাথে বৃষ্টিও। আচ্ছা, আমি কি আজও আমায় সে পিচি ডাকবে? তখন তো পিচি ডাকটা শুনে অভিমান ভর করতো আমার মাঝে। সেই অভিমান নাকি সুব্রতাকে একটু বেশি কিউট লাগতো, তাই বারবার খ্যাপাতো তারা সবাই। আগের কথা মনে পড়তেই গাল চেপে হেসে উঠল সুব্রতা। তার হাসি শব্দ রুমের দরজা পার হতে পাশের রুমে প্রবেশ করে ফেললো। তখনই রুমে প্রবেশ করতে করতে তার মা বলে ওঠে, কি রে পাগলের মতন আমার হাসছিস কেন একা একা? মনে হচ্ছে আনন্দের বাঁধ ভেঙে কিছু আনন্দ পাপড়ার হসপিটালে বারান্দায় প্রবেশ করে ফেলেছে। স্পন্দন ভাইয়া আসছে না আজ? ওফ, কবে যে সন্ধ্যা হবে? সুব্রতার কথা একটু ভ্রুকুচকে তাকালো তার মা। নিজের বোকা মুখে জিভে ছোট্ট একটা কামড় দেয় সুব্রতা। মানে তোমার মনে আছে মা,
মামা মামি স্পন্দন ভাইয়া সবাই যখন ছিল তখন আমাকে নিয়ে যেত, কত ফাজলামি করতো। মামি একটু বেশিই ছিল, তাই না? তাড়াতাড়ি রেডি হয়ে নি, বিকাল মধ্যেই ওই বাড়িতে যেতে হবে। তাদের রিসিভ করতে যাব না আমরা? না, রাত আর তোর বাবাই যাবে। ও, সুব্রতা এক এক করে দেখছে কোন ড্রেসটা পরলে ভালো হয়। তখনই দেখে আলমারিতে পরে থাকা একটা নীল শাড়ি। তখনই হারিয়ে যায় সে আগের স্মৃতিতে। কলেজের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে সুব্রতা কয়েকজন সহপাঠী একসাথে শাড়ি পরে নেচেছিল। স্পন্দন সুব্রতাকে আনতে গিয়ে তাদের দেখলো, ওখানে কিছু বললো না সুব্রতাকে। রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন হুট করে স্পন্দন তার নীল রঙের শাড়িটা সুব্রতার রুমে প্রবেশ করলো। সুব্রতা তখন ল্যাপটপে মুভি দেখছিল। স্পন্দনকে দেখে একটু অবাক হলো না সে, কারণ প্রায় স্পন্দন মাঝরাতে আসে। বারান্দার দরজা অফ করে লাইট অফ করে গায়ে একটা পাতলা কাঁথা টেনে কপালে একটা চুমু দিয়ে আবার চলে যেত। আবার কখনো কখনো বর্ষণের রাতে তার পাশে বসে থাকতো সারা রাত, যাতে একটুও যেন ভয় না পায় সুব্রতা। কিন্তু আজ স্পন্দনের হাতে শাড়িটা দেখে চমকে উঠে সুব্রতা। এ কি স্পন্দন ভাইয়া, তুমি এত রাতে, তাও আবার শাড়ি হাতে? তোর জন্য একটা অনুরোধ রাখবি সুব্রতা? কি অনুরোধ? তুই এই শাড়িটা পরে জাস্ট 5 মিনিট আমার সামনে দাঁড়াবি। আমি শাড়িতে তোকে এমন লাগে এটা দেখেই আবার চলে যাব। পারবো না। প্লিজ। অনেক জোরাজোরি করেও লাভ হলো না। আমি শাড়ি পরতে জানি না, আর পরলেও সুন্দর হবে না। জানতে হবে না, তুই যা পড়বি এটাই আমার জন্য অনেক। না পারলে এমনি পেছিয়ে পড়ে আয়, তাও দেখি তোকে কেমন লাগে। প্লিজ সুব্রতা। তুমি যাও তো, আমি ঘুমাবো এখন। সেদিন অনেক জোরাজোরি করেও সুব্রতাকে তার কথা থেকে একটুও নড়াতে পারেনি হৃদ। সুব্রতা কড়া মেজাজে বলে ওঠেন, এক কথা কতবার বলা লাগে তোমাকে? তোমাকে বলছি না এখান থেকে যেতে। স্পন্দন কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তাকিয়েছিল সুব্রতার দিকে। তারপর সোফায় শাড়িটিকে রেখে বলে ওঠেন, কখনো ভালো লাগলে পড়িস, হ্যাপি হব। এরপর আর কখনো সুব্রতাকে শাড়ি পরতে বলেনি স্পন্দন। অবশেষে তাদের এই রাগ, অভিমান, খুনসুটি এগুলোর সমাপ্তি হয় বিচ্ছেদেই। স্পন্দন কেন চলে গেল তার বাবা মায়ের কাছে অস্ট্রেলিয়ায়? সুব্রতার কথা নামক প্রতিটা তীরের আঘাত স্পন্দনের বুকে রাজ্যের পাজরে কতটা গভীরভাবে আঘাত এনেছে তা আস্তে আস্তে জানতে পারবেন। শাড়ি পরা নিয়ে স্পন্দনের অভিমানগুলো ভাবতে ভাবতে সুব্রতা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা মেলে ধরলো গায়ে। বাহ, ভালো মানিয়েছে তাকে। আচ্ছা, আজ এই শাড়িটা পরলে কি স্পন্দন ভাইয়া খুব খুশি হবে? ভাবতে ভাবতে আবারও তার মা রুমে এসে বলে উঠল, কি রে, তোর হলো? মা, এই শাড়িটা পরলে কেমন হয়? তুই আর শাড়ি কখনো তো পরিসনি। তাতে কি, আজ পরবো। পরতে পারিস? সুব্রতা মাথা নিচু করে জবাব দিল, না। আয়, আমি পরিয়ে দিই। মায়ের কথায় আর লজ্জা হয়ে গেল সুব্রতা। কি ব্যাপার, মা আজ কোনো প্রশ্ন করলো না কেন? শাড়ি পরার কারণও জানতে চাইলো না কেন? আরো কেমন আগ্রহ ভঙ্গিতে পরাতে রাজি হয়ে গেল। শাড়ি পরানোর পর বাহ, আমার মেয়েটাকে তো দেখতে আজ বেশ সুন্দর লাগছে, মাশাআল্লাহ, যেন নজর না লেগে যায়। শাড়ি পরানোর পর লজ্জা ভাঙিয়েতে মাথা নিচু করে একটা ছোট্ট হাসি দেয় সুব্রতা। বিকেলের মাঝে সবাই চলে গেল ওই বাড়িতে, মানে স্পন্দনদের বাড়ি। বাড়িটা সুন্দরভাবে পরিপাটি করে গোছানো সব। স্পন্দনদের তার বাবা মা সবাই বাইরে থাকলেও এই বাড়িতে থাকে এক দারোয়ান ও তার জমির মিয়া ও জয়িনা আপা। জমির মিয়া ও জয়িনা আপা সম্পর্কে দুজন স্বামী স্ত্রী। দুজন একই বাসায় আগে থেকেই থাকতো। সবাই যখন এখানে ছিল তখন তারা দুজনেই বাড়ির সব কাজকর্ম করত। বাড়ির চারপাশটা চোখ বুলাতো সুব্রতা। খুব ঝাঁকঝলকপূর্ণ বাড়িটা দেখে বোঝা যাচ্ছে এই বাড়ির মালিক গত 7-8 বছর ধরে বাইরে ছিল। আর স্পন্দন চলে যাওয়ার পরও বাড়িটা একটু অযত্ন হয়নি। সন্ধ্যা পার হতে চলল। সুব্রতার বুকের পা পাশে টিপ টিপ শব্দটা যেন ক্রমশ বেড়েই চলেছে। বুকে হাত দিয়ে একটা বড় শ্বাস নিয়ে নিজেকে বারবার স্বাভাবিক করার চেষ্টা করছে সুব্রতা, কিন্তু না, টিপটাপ করা আওয়াজটা ক্রমশ বাড়ছে। মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক করবে সে। কিছুক্ষণ পর গাড়ির আওয়াজ এলো কানে। রোবট হয়ে যায় সুব্রতা। আজ কিসের এত ভয় তা বুঝতে পারছে না সে। সবাই ছুটে গেল মেইন দরজার দিকে। স্পন্দনও রাতে একে অপরের কাঁধে হাত রেখে কথা বলতে বলতে ঘরের দিকে আসতেও সাথে তার মা বাবা ও রুদ্র চৌধুরী। তুমি গেলে না কেন ভবি? আঙ্কেল বলল তুমি নাকি যেতে ইচ্ছুক নাও, তাই তাদের পাঠিয়েছ। কি, ও তোকে এসব উল্টোপাল্টা বুঝিয়েছে না? আরে সেই তো আমাদের ন্যায় নেই, আমাদের এখানে রেখে চলে গেছে বাপ বেটা মিলেন, আর এখন তোকে উল্টোপাল্টা বোঝাচ্ছে, তাই না?
আচ্ছা কপি বাদ দাও, চলো। সুব্রতা একপাশে দাঁড়িয়ে থেকে উকি দিয়ে দেখছে তাদের। সাদা টি শার্টের উপর জামাটার রং কালো, চোখে সানগ্লাস, হাতে একটা কালো রঙের অ্যাপল ওয়াচ, ফর্সা মুখে দাঁড়িয়েও হেয়ার কাটটা যেন স্পর্শ ফুটে উঠেছে। সুব্রতা বিড়বিড় করে বলে ওঠে, ওয়াও, নিজেকে তো দারুণ পরিবর্তন করতে দেখছি। একেবারে হ্যান্ডসাম বয়, তাই বলে এই সন্ধ্যাবেলায়ও সানগ্লাস? বাপরে, কি ঢং! সুব্রতার বিড়বিড় স্পন্দনের কান অব্দি যেতে সময় লাগলো না। সবাই উত্তেজনা অস্থির। স্পন্দন একটু আর চোখে সুব্রতার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। স্পন্দন একটু এগিয়ে গিয়ে বলে ওঠে, কেমন আছো রাহাত চাচা? জি বাবা, আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের সবাইকে পেয়ে আরো বেশি ভালো হয়ে গেলাম। আরে সাইমাপা কেমন আছেন? এই বাবা দাঁড়াও 1 মিনিট, আমি তোমার চাচা হলে সে হাঁপা হলো কি করে? ওফ চাচা, পুরনো অভ্যাস তো, তাই মুখে স্লিপ কাটছে। এখন তো উনি আবার আমার চাচি। স্পন্দনের কথায় লজ্জায় আঁচল দিয়ে মুখ ঢেকে নিল সালমা। সুব্রতা খেয়াল করলো স্পন্দন সবার সাথেই হেসে হেসে কথা বলছে, কিন্তু তার দিকে ফিরেও তাকাচ্ছে না। এতে একটু রাগ হলো সুব্রতার। স্পন্দন বলে ওঠে, তোমরা কথা বলো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। পাশ থেকে রাত বলে ওঠে, আচ্ছা তুই যা, ফ্রেশ হয়ে আয়, আমি গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসছি। তুই যাবি মানে? লোকজন আছে তো। আরে তাদেরকে বুঝিয়ে দিতে হবে না, তুই যা, তাড়াতাড়ি শর্ট করে ফ্রেশ হয়ে আয়। বলেই বাইরে চলে গেল রাত। স্পন্দন উপরের দিকে হাঁটা ধরলো। সুব্রতা গিয়ে পথ আটকে দিল তার। অভিমানী কণ্ঠে বলে ওঠে, আমায় দেখতে পারছো না স্পন্দন ভাইয়া, নাকি দেখেও না দেখার ভান করছো? আমি কি অন্ধ নাকি যে এরকম একটা জলজ্যান্ত মানুষকে দেখবো না? তাহলে কথা বলছো না যে? কি বলবো? সুব্রতা কেমন আছিস? কি বলবি? ভালো আছি, এটাই তো নাকি? স্পন্দনের কথা একটু কষ্ট পেল সুব্রতা, তাও একটু হাসার চেষ্টা করে বলে উঠল, আমায় কেমন লাগছে আজ? আমায় নয়, আগামীকাল বাবার বন্ধুদের সাথে তাদের 2-1 ছেলেও আসবে, তাদের দেখাস ও জিজ্ঞেস করিস তোকে কেমন লাগছে। স্পন্দন এখন অন্যের দিকে তাকিয়ে কথা বলল। সুব্রতার দিকে তাকালো না সে। সুব্রতা আবারও বলে উঠল, পরনের শাড়িটা তুমি চিনতে পারছো? স্পন্দন এবার হনহন করে উপরেও চলে গেল। সুব্রতার প্রশ্নের উত্তর দিল না সে। সুব্রতা হয়তো দেখাতে চেয়েছিল, দেখো আমি তোমার দেওয়া শাড়িটা পরে আজ তোমার সামনে দাঁড়িয়ে আছি। আজ তোমার যত খুশি দেখো আমার, আর শুধু একটিবার বলো আমার কেমন লাগছে। স্পন্দন যতক্ষণ রুমে গেল না ততক্ষণ পর্যন্ত তাকিয়েছিল সুব্রতা। বৃষ্টি এসে হাত ধরে কি কারণে যেন হাসতে হাসতে সেখান থেকে নিয়ে গেল তাকে, কিন্তু সুব্রতার মুখে আজ কোনো হাসি নেই। সুব্রতাকে দেখে রাত্রি চৌধুরী বলে ওঠেন, এই তো আমার সুব্রতা, বা সেই পিচ্চিটা বড় হয়ে গেছে দেখছি, মাশাআল্লাহ। কত জায়গা থেকে দেখতে এসেছে, তাকে পছন্দ করে গেছে, কিন্তু পরে শুনি মেয়েটাকে পছন্দ হয়নি। বুঝতাম না কেন এমন করতো সবাই। পরে জানতে পারি সব তারই কাজ, কৌশলে সব পাত্রপক্ষকে বিদায় করে দিত বিয়ে না করার ধান্দায়। বাবা, দেখে তো মনে হচ্ছে এখনো পিচ্ছি পিচ্ছি, কেমন একটা ইনোসেন্ট ভাব। আজ থেকে সুব্রতার মামি বলে ওঠে, নিজে মনে হয় একেবারে শান্ত স্বভাবের ছিলে। আমার মনে হয় না সুব্রত তোর অর্ধেক ফাজলামো করে। তুই যে বিয়ের আগে কেমন শয়তানের হাড্ডি ছিলি তা তো আমি জানি। বাপ রে বাপ। তাদের ভাই বোনের এমন তর্ক দেখে মুচকে মুচকে হাসছে রুদ্র চৌধুরী। রুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে জামা পরে নেয় সুব্রতা। রাগে শাড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে সে। পরে আবার তুলে নিয়ে বুকে চেপে ধরে কাঁদতে থাকে সে। সারাদিন করা প্ল্যানটা নিমেষেই শেষ করে গেল। খুব বদলে গেছে স্পন্দনের। ওয়াশরুম থেকে বের হতে দেখে টেবিলে রাখা একটা কাগজ, সেটা তুলে নেয় সুব্রতা। লেখা ছিল, স্পন্দন ভেঙেছে ভালো কথা, তার সামনে শাড়ি পরে দাঁড়ানো তো দূরের কথা, হেসে হেসে কথা বললেও এর পরিণাম খুব খারাপ হবে। ইতি, নামটা না হয় অজানাই থাক। সুব্রতার মধ্যে চিন্তার ভাঁজ, কে হতে পারে এই লোক? স্পন্দন ভাইয়া নয় তো? না না, সে তো সন্ধ্যাবেলায় এসে রেস্ট নিচ্ছে। চারিদিকে তাকিয়ে তেমন কোনো চিহ্ন পেল না সুব্রতা। সুব্রতা রাগে কাগজটা হাতে দিয়ে মুড়িয়ে বল বানিয়ে বাইরে ফেলে দিল। সবাই খাওয়ার টেবিলে, আজ কত বছর পর সবাই একসাথে টেবিলে। নিচে নাকি রুমে বসে আছে সুব্রতা। বৃষ্টিও তার মা ডাকতে আসলে প্রতি উত্তরে খাবে না সে, খিদে নেই। কয়েকবার বললেও কোনো লাভ হলো না। প্রায় 12টা অবধি আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়েছে সবাই, গভীর ঘুমে আচ্ছন্ন সবাই। স্পন্দন বেরিয়ে রান্নাঘরে গেল, ওখানে খাবার রাখা আছে কিনা দেখতে, কিন্তু
রান্নাঘরে তেমন কিছু পেল না সে। ফ্রিজ খুলে দেখে খাবার ওখানে তুলে রাখা হয়েছে, কিন্তু খাবার বের করে রান্নাঘরে নিয়ে ওগুলো গরম করে নেয় স্পন্দন। প্লেটে খাবার নিয়ে হাঁটা ধরে সে। সুব্রতা সে রুমে ঘুমাচ্ছে। ওই রুমে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে সে। পাশে খাবারগুলো রেখে ডেকে তোলে সুব্রতাকে। কি হলো, এত রাতে এভাবে ডাকছো কেন? আমার ঘুমো বুঝি কি তোমার সহ্য হচ্ছে না? না, আপাতত সহ্য হচ্ছে না। খাবারগুলো খেয়ে নে আর তারপর আবার ঘুমাস। সুব্রতা হাই তুলতে তুলতে বলে ওঠেন। খাবো না আমি, তুমি যাও তো স্পন্দন ভাই, আমি ঘুমাবো। হ্যাঁ যাবো তো, তার আগে লক্ষ্মী মেয়ের মতো খাবারগুলো শেষ করো, না হলে তো পরে আবার বাড়ি গিয়ে খোটা দিবি। স্পন্দন ভাইদের বাড়ি গিয়েছিলাম, রাত্রে না খাইয়ে উপাস রেখেছে। আমি কারো খোটার পাত্র হতে চাই না, তাই লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নে। আবারও হাই তুলতে তুলতে বলল। খাইয়ে দাও। সুব্রতার দিকে কিছুক্ষণ তাকিয়ে খাবার প্লেট হাতে নিয়ে বলে ওঠেন। আচ্ছা হ্যাঁ কর। স্পন্দন একে একে প্লেটের সব খাবার তুলে নিয়ে সুব্রতার মুখে ঘুম চুপে খেয়ে নিল সুব্রতা। তুই তো দেখছি সেই লেভেলের পেটুকরে সুব্রতা, একটিবার বললি না যে আর খাবো না। এতটাই যদি ক্ষুধা থাকে তাহলে তখন এমন ঢং করে কি দরকার ছিল? বলে মুচকে আসলো স্পন্দন। ও যাও তো এখন, আমি ঘুমাবো। সকাল 8টা, সবাই উঠে গেল প্রায়। শীতকালে সকাল 8টায় মনে হয় এখনো ভোর কাটেনি। গোলাপি কালারের হাতটা লোমওয়ালা একটা সোয়েটার পরা সুব্রতার গায়ে। পিছন থেকে দেখে মনে হচ্ছে একটা টেরি পুতুল। স্পন্দনের ঘরে উকি দিয়ে দেখছে, বাহ, কম্বল মুড়িয়ে শুয়ে আছে সে। কিন্তু স্পন্দন করে সাড়া না পেয়ে টেনে ওঠানোর চেষ্টা করলো সুব্রতা। এবার একটু বেশি রেগে যায় স্পন্দন। সমস্যা কি তোর? হ্যাঁ, আর গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তোর? সকাল সকাল একটা অবিবাহিত ছেলের গায়ে এসে হামলা দিলি, বেশরম মেয়ে কোথাকার। এমন করছো কেন স্পন্দন ভাই? আমি সুব্রতা, তোমার পর তো কেউ না। তো কোন দেশের প্রেসিডেন্ট আপনি? আমি তোর কে হই যেভাবে টেনে তুলছিস আমায়? একজন মেয়ে হয়ে ন্যূনতম লজ্জাটুকু তো থাকা দরকার তোর। যা বের হরম থেকে। তুমি আমার সাথে এমন কেন করো স্পন্দন ভাইয়া? সেদিনের ভুলের জন্য শাস্তি দিচ্ছ আমায়? আমার উপর এখনো রাগ করে আছো তুমি? এই আম্মু। স্পন্দনের ডাক শুনে রুমে আসলো তার মা। কি রে, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন সকাল সকাল? নিজের বাড়িতেও কি একটু শান্তিতে ঘুমানোর অধিকারটুকু নেই আমার? এই সকাল সকাল কেন এসে উস্কো ঝামেলা নিয়ে হাজির করলে আমার সামনে? যত সব ফাউল কার্যকলাপ। স্পন্দনের মা একটু শান্তভাবে বলে ওঠেন। সুব্রতা, তুই যা তো, আমি দেখছি। সুব্রতা অবাক দৃষ্টিতে চেয়ে রাখলো স্পন্দনের দিকে। সারাদিন আর স্পন্দনের সাথে কোনো কথা বলেনি সুব্রতা। আর সন্ধ্যায় স্পন্দনের বাবা বন্ধুরা আসবে এই বাড়িতে। এত বছর পর দেশে আসলো তারা। সন্ধ্যার সময় মেহমানরা আসতে শুরু করলো একে একে। স্পন্দন ও রাত মিলে সামলাচ্ছে সব। দু একজন স্মার্ট ছেলেও আসতে দেখছি। সুব্রতা আর বৃষ্টি তখন সিঁড়ি বেয়ে নিচে নামলো। স্পন্দন হুট করে সুব্রতার পাশ দিয়ে যেতেই কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে। পার্টি কেন ছেলের দিকে নজর দিয়েছিস তো? 13:30টার চায়না নিউজে খবর আসবে সুব্রতা নামক এক মহিলাকে হত্যার দায়ে স্পন্দন নামক এক মহামানব গ্রেপ্তার। বলে সেখান থেকে সরে গেল স্পন্দন। পার্টির চক্করে স্পন্দনের কথা ডান কান দিয়ে ঢুকিয়ে বাম কান দিয়ে বের করে দিল সুব্রতা। একটা ছেলে এসে সুব্রতার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠেন। হাই। সুব্রতা হাত মিলিয়ে বলে ওঠেন, হ্যালো, আমি মাহিম খান, খান ইন্ডাস্ট্রির মালিকের একমাত্র ছেলে। ওয়াও। সুব্রতার পাশে ফিরতে দেখে স্পন্দন তার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছেন। এবার যেন তার উত্তম সুযোগ খুঁজে পেল সুব্রতা। স্পন্দনের রাগে লোককে পাত্তা না দিয়ে এবার অন্য একটা ছেলের সামনে গিয়ে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে ওঠেন। হাই, আমি সুব্রতা। আমি জিসান, নাইস টু মিট ইউ। স্পন্দন এবার নিজের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে চারপাশটা তাকায়। না, সবাই ব্যস্ত দেখছি। দ্রুত পায়ে সুব্রতার কাছে গিয়ে হাতটা হ্যাচকা টানে সেখান থেকে সরিয়ে আনে তাকে। টানতে টানতে সিঁড়ি বেয়ে সোজা উপরে নিয়ে আসে তাকে। রুমে নিয়ে গিয়ে ছেড়ে দেয় স্পন্দন। তেরামি তোদের এখনো দেখি সেই আগের মতোই আছে, কিন্তু বদলে গেছি আমি। আগের মতো তোর সব মেনে নিব না আমি। পার্টি শেষ অবধি চুপচাপ রুমে বসে থাকবি। যদি তোকে আরেকবার নিচে দেখেছি তো ওখানে হাত পা ভেঙে ফেলে রাখবো। ভাইয়া প্লিজ এমন করো না, আমি জাস্ট তোমায় একটু খেপাতে চেয়েছিলাম, আর কিচ্ছু না। প্লিজ এই ধরো কানে ধরছি, আর কোনো ছেলের সাথে কথা অবধি বলবো না।
সুব্রতের কথা পাত্তা না দিয়ে প্রস্থান করলো স্পন্দন। যাওয়ার আগে বাইরে থেকে দরজা লক করে দিল। স্পন্দনের বাবা বন্ধু ফাহিম সাহেব রিয়াদকে বলে ওঠে, তো বাবা, তোমার স্ত্রীকে তো দেখছি না। তোমার বাবাকেও এই ব্যাপারে জিজ্ঞেস করলাম, মনে হয় সে যেন আকাশ থেকে পড়লো। হা হা হা। স্পন্দন একটু অবাক হয়ে বলে ওঠে, কার স্ত্রী আঙ্কেল? কি আজব! আরে ওই যে তোমার জন্মদিনের পার্টিতে যার সাথে স্ত্রী বলে পরিচয় করিয়ে দিলে, কি যেন নাম তার? পাশ থেকে রাত স্পন্দনের কানে কানে বলে ওঠে, বিয়ে করার আগে কার বউকে নিয়ে হাজির হয়েছিলি তার সামনে? আরে ধর আজব, অন্যের বউকে নিয়ে আমি কেন টানাটানি করবো? আমি কি ওরকম ছেলে নাকি? আমার চরিত্র হলো ফুলের মতো পবিত্র। রাত এবার আগ্রহ দৃষ্টিতে বলে ওঠে, কাহিনীটা কি আঙ্কেল, একটু খুলে বলুন তো। তোমরা আমার সাথে মজা করছো নাকি? বুঝতে পারছি না। আরে স্পন্দন, ওই যে জন্মদিন পার্টিতে একটা মেয়ের সাথে আমাদের সামনে আসছিল, বললে হুট করে বিয়েটা করে ফেলছো তোমরা, তোমাদের জন্য দোয়া করতে। ও মনে পড়ছে, মেয়েটার নাম মাঝপথে থামিয়ে দিলে স্পন্দন বলে ওঠে, ও আঙ্কেল মনে পড়েছে, একটু সাইডে আসুন, আমি সব বলছি। কিরে স্পন্দন, তোর বউ আসলো কোথায় থেকে? রাত তখন একটা। রুমটা খুটখুটে অন্ধকার, নিঝুম পরিবেশ। হাতের তালুতে একের পর আঘাতে হাতটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে। ঠান্ডায় প্রতিটা আঘাত যেন আঘাত কয়রা পরিণত হয়েছে। আচমকে এমন হয় জ্ঞান শূন্য হয়ে যায় সুব্রতা। লোকটা মুখে মাস্ক, অন্ধকার মুখটা দেখতে পাচ্ছে না তার। যতটুকু দেখা যাচ্ছে তার মাস্কটা পরা, কিন্তু কে এই লোকটা চিনতে সক্ষম হলো না সুব্রতা। একটা কাগজ রেখে হুট করে চলে যায় সে। লজ্জা করে না পরপুরুষের হাত ধরে রেখে কথা বলতে। এরপর কোনো ছেলের সাথে এমন ঘেঁষাঘষি করলে দেখবি পরিণামটা আরো ভয়ঙ্কর হবে। ভয়ে সুব্রতার শরীর থরথর করে কাঁপছে। বাম হাতের তালুটা রক্ত জমাট বাঁধে লাল হয়ে আছে। কান্না করতে পারছে না, নিজের ঠোঁটটা প্রচন্ড গতিতে কাঁপছে তার, কারণ সে লাইফে কখনো এমন আঘাতপ্রাপ্ত হয়নি আর এমন কোনো ভয়ঙ্কর সিচুয়েশনে পড়েনি। সকালে ঘুম থেকে উঠে দেখে হাতের তালুটা লাল হয়ে ফুলে আছে, ব্যথাও করছে খুব। হাতটা সবার চোখ থেকে আড়াল করে রাখছে সুব্রতা। সুব্রতা চায় না এই ব্যাপারে কেউ জানলে হয়তো অনেক জবাবদিহি করতে হবে তাকে, বিশেষ করে স্পন্দনের কাছে। সকালে খাবার শেষে স্পন্দন সুব্রতাকে বলে ওঠে, আজ আমার সাথেই যাবি কলেজে, যা চটপট রেডি হয়ে নে। 2 দিন হলো মেয়েটা এখানে এসেছে, থাকুক না, মজা করবে, সব করবে। এই 2-1 দিন না হয় কলেজে না গেল। আম্মু, কয়েক মাস পর ওর ফাইনাল এক্সাম, এখন কোনো ফাঁকি দেওয়া চলবে না। আজ না গেলে হয় না? আমি তোকে জিজ্ঞেস করেছি, চুপচাপ রেডি হয়ে নে। ভাইয়াই তো আমাকে প্রতিদিন দিয়ে আসে, আমি ভাইয়ের সাথেই যাব। স্পন্দন নিতে চাইছে, সমস্যা কি? আমি নিয়ে যাওয়া আর স্পন্দন নিয়ে যাওয়া তো একই কথা। না, এক না। যাই হোক, আমি আজ তোর সাথে যেতে পারবো না, স্পন্দনের সাথেই যা তুই। 100টা গালি দিয়ে দিতে রুমের দিকে হাঁটা ধরলো সুব্রতা। হৃদও গিয়ে রেডি হয়ে নিল। দুজনের রুম থেকে একসাথে বের হলো। সুব্রতাকে দেখেনি রীতিমতো অবাক হলো স্পন্দন, কারণ স্পন্দনের গায়ে একটা কালো শার্ট পরা, কালো প্যান্ট আর সুব্রতার গায়ে একটা কালো জামা। আমার সাথে ম্যাচিং করে পড়ার কারণ যাতে লোকজন ভাবে আমরা। সুব্রতা রাগ ভাব নিয়ে আবার নিজের রুমে হাঁটা ধরলো। আবার কোথায় যাচ্ছিস? জামা চেঞ্জ করতে। বাপরে, তেরামি তো দেখি এখনো কমেনি। কানের নিচে দুটো দিলে ঠিকই কথা শুনবি, চল। সুব্রতা বাইরে গিয়ে দেখে একটা নতুন বাইক। স্পন্দন উঠে স্টার্ট দিয়ে বলে উঠলো, বাইক কেন, গাড়ি দিয়ে যাব আমি। কথা বাড়াস না সুব্রতা, এমনিতে মাথা গরম করে ফেলছিস তুই। উঠতে বলেছি উঠ। এই বাইক কার? আমি তো প্রথম দিন কোনো বাইক দেখিনি এই বাড়িতে। এটা চুরি করে এনেছি, তোর কোনো প্রবলেম? চুরি করা বাইকে আমি চড়তে যাব কেন? ওরে মা বুদ্রে, দড়ি ফেলাও আমি উঠে যাই। বই, এটা কাল কিনছি, আজ সকালে দিয়ে গেছে, এবার চল। সুব্রতা স্পন্দনের পিছনে বসলো। স্পন্দন বাইরে নেমে গেল রাস্তায়। সুব্রতা স্পন্দনের থেকে হালকা দূরত্ব বজায় রেখে বসে আছে। ইদানিং কেমন জানি স্পন্দনকে ভয় লাগে তার। আস্তে চালাও, আমার ভয় করছে। এভাবে করোনা শতকের মতো 3-4 ফিট দূরত্ব বসে রেখে বসলে তো বা লাগবেই। ধরে বস। কি ধরবো? আমার মাথা। তোমার মাথায় তো হেলমেট, তাহলে কিভাবে ধরবো? স্পন্দন এবার বাইক থামিয়ে বলে ওঠেন, নাম। শুভ্রতা। তোকে নামতে বলছি, নাম জিজ্ঞেস করিনি। এই মাঝ রাস্তায় কেন নামবো? তুই যেভাবে বসলি তাতে পড়ে যাওয়ার সম্ভাবনা 90%-এর অধিক। আমি কোনো রিস্ক নিতে চাই না। তুমি তো কাল সকালে বলছো যাতে তোমার গায়ে হাত না দেই,
আর এই মাঝ রাস্তায় থেকে কিভাবে যাব? আচ্ছা, তুমি অনুমতি দিলে আমি ধরে বসছি। শক্ত করে ধরে বসবো? গুড বয় থুকু, গুড গার্ল। স্পন্দন আবারও চালাতে শুরু করলো। সুব্রতা পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো স্পন্দনের। স্পন্দন আবার থামলো। আবার কি হলো? তোর কি লজ্জা শরম সব গেছে? এই খোলা রাস্তায় কেউ এভাবে ধরে? তোকে আমি শুধু ধরে বসার অনুমতি দিয়েছি, জড়িয়ে ধরতে বলিনি। সুব্রতা মুখটা গোমরা করে বলে উঠলো। আমার ভয় করছিল তাই। আচ্ছা স্পন্দন ভাইয়া, আমি নেমে যাচ্ছি, তুমি চলে যাও। গাড়ি পেলে উঠে চলে যেতে পারবো আমি। স্পন্দন শান্ত গলায় বলে ওঠে। ওঠ, কাঁধে হাত রেখে ধরে বস, আস্তে আস্তে চালাবো আমি। কলেজে পৌঁছে ব্রেক করতেই সুব্রতা বাম হাত দিয়ে পড়ে স্পন্দনের ঘাড়ে হুট করে ব্যথা লাগাই আহা, আউচ! সুব্রতা নেমে কলেজের গেটের দিকে হাঁটা ধরতে স্পন্দন আবার ডেকে ওঠেন। সুব্রতা, হুম। এদিকে আয়। সুব্রতা আবার হেঁটে স্পন্দনের কাছে গেল। স্পন্দন সুব্রতার বাম হাতটা টেনে বলে ওঠে। হাতে কি হয়েছে? সুব্রতা আমতামতো করে বলে উঠল। ওই ওই একটু চোট লেগেছিল হাতে। স্পন্দন হাত বোলাতে বোলাতে বলে। তখন ব্যথা পেয়েছিলি খুব, তাই না? হুম। কেন এমন করিস তুই? আচ্ছা যা, ভিতরে যা, দেরি হয়ে গেছে এমনিতেই। সুব্রতা একটা হাসি দিয়ে চলে গেল। স্পন্দন ততক্ষণ এক দৃষ্টিতে তাকিয়েছিল যতক্ষণ সুব্রতাকে দেখতে পাচ্ছিল সে। ভেতরে প্রবেশ করতেই দেখে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এখন ম্যাথ ক্লাস জাহিদ স্যারের রাগে থরথর করে কাঁপতে থাকে ক্লাসের মেয়েগুলো। ছেলেরাও অনেক ভয় পায় স্যারকে। বাইরে দাঁড়িয়ে দোয়া দরদ করে বলেই দিল, মে আই কামিং স্যার? ইয়েস কামিং। ভেতরে গিয়েই অবাক হয় শুভ্রতা। একটা ছেলের বয়সী লোক ক্লাস করাচ্ছে। আদ্রিতার পাশে গিয়ে বসে শুভ্রতা। তাকে জিজ্ঞেস করতেই জানতে পারে মকবুল স্যারের স্ত্রী নাকি প্রেগনেন্ট ছিল। এই কদিন ধরে জটিল অবস্থা, তাই তিনি কয়েকদিনের ছুটিতে গেছেন। তাই মকবুল স্যারের ক্লাসটা এই জাহিদ ছেলেটা করাবে। শুভ্রতার কাছে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করলো ছেলেটা। মাথা নিচু করে উত্তর দিল শুভ্রতা। নেক্সট টাইম ঠিক সময় আমার ক্লাসে আসবেন। ওকে স্যার। ক্লাস চলাকালীন বাকিটার সময় শুভ্রতা খেয়াল করলো ক্লাস করানোর ফাঁকে মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিল ছেলেটা। এতে একটু অস্থির লাগছিল শুভ্রতার। তাই ক্লাসে আর তেমন মনোযোগী হতে পারেনি সে। তার চোখ দুটো টেবিলের খাতার দিকে স্থির ছিল। ক্লাস শেষে গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রতা। স্পন্দন অথবা ভাইয়া আসলে চলে যাবে সে। শুভ্রতার পাশে এসে দাঁড়ালো তখন ক্লাস করানো ছেলেটা। হাই শুভ্রা, দাঁড়িয়ে আসো যে, যাবে না? ও সরি, তুমি করে বলে ফেললাম। ইটস ওকে স্যার। তুমি বয়সে আমার কয়েক বছরের ছোটই হবে, তাই তুমি করে সম্বোধন করলাম। প্রবলেম নেই তো? নো প্রবলেম স্যার। চলো যাই। আসলে স্যার ভাইয়া আসবে আমায় নিয়ে যেতে। ও আচ্ছা। তখনই স্পন্দন এসে দাঁড়ালো তার সামনে। এটাই তোমার ভাই? আচ্ছা যাও তাহলে, গুড বাই। এটা বলেই শুভ্রতার দিকে হাত বাড়ালো ছেলেটা। শুভ্রতাও যেন এই সুযোগটা হাতছাড়া করতে চায় না। স্পন্দনকে জেলাস করার ছোটখাটো সুযোগগুলো মাঝে এটাও একটা। শুভ্রতাও হাত মিলিয়ে বলে ওঠে, সাবধানে যাবেন স্যার। স্পন্দন কিছু না বলে ছোট্ট করে বলে ওঠে। শুভ্রতা উঠে বসলো আর স্পন্দন টান দিয়ে চলে গেল। সারা পথ শুভ্রতার সাথে কোনো কথা বলল না স্পন্দন। চুপচাপ বাইক নিয়ে বাড়ি পৌঁছে গেল সে। বৃষ্টি ও শুভ্রতা বসে আছে একসাথে। বৃষ্টির ফোলা পেট দেখে শুভ্রতা কৌতূহলী ভাবে বলে ওঠে, আচ্ছা ভাবি, এই সময়টার অনুভূতি কেমন হয়? অন্যরকম একটা অনুভূতি যা ভাষায় প্রকাশ করার মতো না। শুনলাম নাকি অনেক কষ্ট হয়। যখন সন্তান কোলে আসবে, তার কান্নার শব্দ কানে আসবে, তখন সব কষ্ট সার্থক হয়ে যাবে। তখন মনে হবে এইসব কষ্ট কিছুই না। আমারও না ছোট ছোট বাবু বেবিদের এদেরকে দেখলে খুব ভালো লাগে। কারো কাছে দেখলে ইচ্ছে করে চুরি করে নিয়ে চলে আসি। খুব আদর করতে ইচ্ছে করে আমার। কিন্তু আমাদের বাড়িতে তো এখনো একটা বেবি পেলাম না। তোমার বেবির জন্য তো আর তর্স হইছে না আমার। তাই না? আচ্ছা, বাবাকে বলবো তোমাকে যেন তাড়াতাড়ি কারো গলায় ঝুলিয়ে দেয়। এমনিতেই তো প্রতিবার পাত্রপক্ষকে ভাগিয়ে দাও। কারণ কি রে? শুভ্রতা একটু অভিমানী ভাবে বলে ওঠে, ঘরের পাত্র রেখে বাইরের কালেকশনের কি দরকার? মানে? শুভ্রতা বৃষ্টিকে ইশারা করে কানে কানে বলল। বৃষ্টি গালে হাত দিয়ে অবাক চোখে বলে ওঠে, সে কি সুব্রতা? এক সময় তো
তুমি তাকে সহ্যই করতে পারতে না, আর এখন তার প্রেমে হাবুডুবু খাচ্ছ। তুমি প্রমিস করো আমি না বলা অবধি তুমি এই কথা কাউকে বলবে না। আচ্ছা বলবো না, আগে বলো কবে থেকে তুমি তার ফাঁদে পড়ে গেলে? জানি না। ওই দিন রাতে অচেনা লোকটা আবার এসেছিল সুব্রতার ঘরে। এবার আর আঘাত করেনি, কপালে একটা চুমুকে একটা কাগজ রেখে চলে গেল। কাগজে ছিল একটা ছোট্ট মেসেজ, তোমার বেবি খুব ভালো লাগে তাই না? আমি সেটাই করব যা তোমার ভালো লাগে। অপেক্ষা করো, বিয়ের পর প্রতি বছর তোমার জন্মদিনে উপহার থাকবে একটা করে বেবি। হাতে আপেল নিয়ে তার ছুরি দিয়ে কেটে কেটে বৃষ্টির মুখে তুলে দিচ্ছে রাত। এসব ফল টল খেতে একদম ভালো লাগে না তার। একটা খাইয়ে এখন আরেকটা কাটছে রাত। আপনি কি আমার পেটটাকে ফলের গোডাউন বানিয়ে ছাড়বেন? কেন? আমার এসব ফল টল খেতে ভালো লাগে না। তার চেয়ে দুটো আপেল, সে দুটো প্লেট ফুচকা এনে দিলেও রাগ করবো না। ওইসব বাজা ফোরা পরে, এখন ফল খেতে হবে বেশি বেশি। দেখলে না ডাক্তার কি বলল? তোমার এখন প্রচুর ভিটামিন ও শক্তির দরকার, আর তার জন্য ফল খেতে হবে বেশি বেশি। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলে ওঠে, ওগুলো সব অটোপাস করা ডাক্তারদের কথাবার্তা। অটোপাস করে ওষুধের নাম হয়তো ঠিকঠাক মতো জানে না, তাই ফল ফল করে মাথা নষ্ট করে দিচ্ছে সব অটোপাস করা ডাক্তার। আচ্ছা, তারা যখন পরীক্ষা দিচ্ছিল তখন তুমি মনে হয় দেশের শিক্ষামন্ত্রী ছিলে, তাই না? বৃষ্টি রাগী লুক নিয়ে রাতের দিকে তাকালো। আপনি কি আমায় ইনডিরেক্টলি অপমান করছেন? শীতল পরিবেশ, চারদিকে নিস্তব্ধতায় ঘেরা। ছাদের এক পাশে বসে ফোন টিপছে স্পন্দন। একটু আগে শুভ্রতাকে বলল তাকে এক কাপ গরম কফি দিতে। মেয়েটার এখনো আসার খবরই নেই। স্পন্দন একরাশ বিরক্তি মুখে ভর করে ফোনের স্ক্রিনে চোখ রাখলো। শীতে শীতল হয়ে থাকা আঙুলগুলো স্ক্রিনে নাচানাচি করছে। হাতে 2 কাপ কফি নিয়ে স্পন্দনের পাশে এসে বসলো শুভ্রতা। গায়ে একটা চাদর জড়ানো তার। স্পন্দনের দিকে মগটা বাড়িয়ে দিলে স্পন্দন মগটা নিয়ে আবার ফোনের দিকে তাকালো। এতক্ষণ লাগে আসতে? শুভ্রতা উত্তর না দিয়ে কফির মগে চুমু দিল। গলা টেনে দেখার চেষ্টা করলো স্পন্দন কি করছে। কফির মগে চুমুক দিয়ে শুভ্রতা বলে ওঠে, কি হলো স্পন্দন ভাইয়া, এত বিজি তুমি? আমি যে তোমার পাশে বসে আছি সেটাও তোমার নজরে পড়ছে না? কার সাথে চ্যাটিং করছো? ভালো টালো বাসো নাকি কাউকে? কথাটা একটু মজার ছড়াই বলে শুভ্রতা। স্পন্দন একটু মুচকি হেসে বলে ওঠে, কি করে বুঝলি যে আমি কাউকে ভালোবাসি? তোর মাথার প্রশংসা করতে হবে শুভ্রতা, বলার আগেই সব বুঝে যাস। শুভ্রতা একটু ব্রজুগাল কুচকে বলে ওঠে, মানে আবার কি? জানিস মেয়েটা আমি প্রচন্ড ভালোবাসে, আমাকে ছাড়া কিছু ভাবতেও পারে না। আমিও খুব ভালোবাসি তাকে, বলতে পারিস আমরা দুজনে এবারে খুবই সিরিয়াস। আস্তে ধীরে সবকিছু গুছগাছ হয়ে উঠুক, তারপর ফ্যামিলিকে বলে একেবারের জন্যই আমার করে ফেলবো তাকে। তুমি মজা করছো আমার সাথে? মজা করতে যাবো কেন আমি? ও হ্যাঁ, তোর কাছে তো আবার সব মজাই মনে হয়, যে তোর জন্য যত সিরিয়াস থাকুক না কেন সবই তোর কাছে জাস্ট ফান। উপভোগ করিস এসব, তাদের ইমোশন নিয়ে খেলা। অনেক বিনোদন পাস তুই। তোর মতো মেয়ে কি আর সত্যিকারের ভালোবাসার মানে বুঝে? আর আমি তো তাকেই চাইবো যে তার সবকিছু দিয়ে আমার ভালোবাসবে, যার কাছে আমার ভালোবাসার প্রকাশগুলো বেহার পরিচয় দিবে না। একটা সময় একটু বেশি বেহা হয়ে গিয়েছিলাম রে, ওসব মনে উঠলে এখন সত্যি হাসি পায়। শুভ্রতা অন্যদিকে চেয়ে আছে। হাসি মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে উঠেছে, কারণ সে বুঝলো যে স্পন্দন তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। সত্যিই তো, একসময় এমন একটা রাতে এভাবে ছাদে দাঁড়িয়ে কত বাজে বাজে কথা বলছিল স্পন্দনকে। এতে তার মনে আক্ষেপ থেকে যাওয়াটাই স্বাভাবিক। শুভ্রতা কফির মগটা ছুঁড়ে ফেলে দেয় নিচে, ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে কাপটা। স্পন্দন কিছু না বলে ফোন টিপতে টিপতে কফির মগে চুমুক দিল। শুভ্রতা কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে হাঁটা ধরলো, আবার থেকে বলে ওঠে, অনেক রাত হয়েছে, ঘরে যাবা না? কুয়াশায় ঠান্ডা লেগে যাবে তো। তুই যা, আমি আসবো আরো পরে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। শুভ্রতা আবার হেঁটে স্পন্দনের কাছে গিয়ে তার চাদরটা হৃদের গায়ে পরিয়ে দিল। এটা কেন পেঁচাচ্ছিস আবার? আমার দরকার নেই, তুই নিয়ে যা। দরকার হবে, রাত যখন আরো গভীর হবে তখন শীত আরো বাড়বে। আর তোমার দেখছি এখনো ঠান্ডা লাগছে,
তার কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি ঘরে চলে এসো, না হলে ঠান্ডা লেগে যাবে। পরদিন শুভ্রতা কলেজে গেল একেবারে ঠিক সময়েই। কেউ কেউ পড়ছে, আবার কেউ কেউ আড্ডা দিচ্ছে। ক্লাস শুরু হয়ে গেল। আজও গতকালকের নতুন স্যারটা আসলো প্রথম ক্লাসে। শুভ্রতা খেয়াল করলো স্যারের ডান হাতের কিছুটা অংশ ব্যান্ডেজ করা। কেউ একজন হুট করে বলে উঠলো, স্যার হাতে কি হয়েছে? স্যারের কথা জানতে পারলো কাল রাতে রাস্তা পার হওয়ার সময় হুট করে কে যেন বাইক নিয়ে এসে তার হাতের তুলো বরাবর ধারালো ছুরি দিয়ে কেটে দিয়ে চলে গেছে। দুর্ভাগ্যবশত লোকটাকে চিনতে পারো না স্যার। আজ দিনটাই যেন খারাপ যাচ্ছে শুভ্রতার। কোনো কিছুতেই মন বসছে না তার। কলেজ ছুটির পর স্পন্দনের জন্য না দাঁড়িয়ে রাস্তা পার হতে একটা গাড়ি তার গা ঘেঁষে চলে যায়। হয়তো একটু হলেই গায়ে লেগে যেত আজ। বুকে হাত দিয়ে বড় একটা শ্বাস নিয়ে হাঁটা ধরল শুভ্রতা। প্রায় বিকেল হয়ে গেল, তবুও বাড়ি গেল না শুভ্রতা। মিম আজ কলেজে আসেনি। মেয়েটা কলেজ মিস দেয় না। শুভ্রতার গতকাল রাতে কথা হয়েছিল তার সাথে। শুভ্রতা কয়েকদিন কলেজে আসেনি, তাই মিমের কাছ থেকে কিছু নোটস নিতে এসেছিল। কিন্তু আজ কলেজে আসেনি সে। আজ হঠাৎ মিমের আবার কি হলো? তার বাসায় ফেরার পথেই মিমদের বাসা, তাই বাড়ি না ফিরে মিমদের বাসায় গেল শুভ্রতা। রাত ফোন দিলে বলে, মিমদের বাসায় আসছি, বিকেলে চলে আসবো। ঘরে গিয়ে দেখে মিম বিছানায় কম্বল মুড়িয়ে শুয়ে আছে। গায়ে হাত দিয়ে দেখে জ্বর এসেছে তার। ধুর, আজ দিনটাই পুরাই কুপা। আন্টিকে জিজ্ঞেস করতে জানতে পারলাম আজ সকালে পাত্রপক্ষ এসেছিল আমাকে দেখতে। গতকাল রাতেই নাকি তাদের সাথে কথা হয়েছে, আজ সকালে আসলো দেখতে। মিমকেও পছন্দ করে গেছে তারা। মিমদের ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি। যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেও নাকি বিদেশে থাকে। 3 মাসের ছুটিতে এসেছে বাড়িতে, তাই বিয়েটাও তাড়াতাড়ি ঠিক করার কথা চলছে। এই নিয়ে সকাল থেকে চিন্তায় চিন্তায় দুপুরে জ্বর উঠেছে মিমের। মিম নাকি এই বিয়ে করতেই রাজি না, কারণ সামনে তার ফাইনাল পরীক্ষা। পাত্রর বাড়িতে গিয়েও নাকি পড়াশোনা করতে পারবে সে, তাও এখন বিয়ে করতে চায় না মিম। এখনো স্পন্দনদের বাড়িতেই সবাই কথা আছে, আগামীকাল চলে যাবে তারা। বিকেলে বাড়িতে প্রবেশ করতেই দেখে সোফায় প্রায় সবাই বসে আছে। তার চেয়ে বেশি অবাক হলো স্পন্দনের সাথে একটি মেয়েকে দেখে। মুহূর্তেই যেন একটা ছোট্ট ঝাঁকুনি দিয়ে ওঠে শুভ্রতার শরীর জুড়ে। এটাই কি তাহলে সেই মেয়ে যার কথা গতকাল রাতে হৃদ ভাইয়ে বলেছিল? শুভ্রতা ভিতরে গিয়ে বৃষ্টিতে জিজ্ঞেস করতেই জানতে পায় এটা নাকি হৃদের ফ্রেন্ড। ছোট একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে শুভ্রতা। মেয়েটার সাথে গিয়ে পরিচিত হয় শুভ্রতা। হাই আপু, কেমন আছেন? ভালো, তুমি? জি আলহামদুলিল্লাহ। পাশ থেকে স্পন্দন বলে ওঠে, আমার চাচুর মেয়ে সুব্রতা। ও, এটা তাহলে সেই শুভ্রতা? বাহ বাহ। তা একটু অন্যরকম ভাবে বলে ওঠে মেয়েটি। স্পন্দন আর মেয়েটি কথা বলছে। শুভ্রতা গিয়ে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। স্পন্দন এগিয়ে দিয়ে এলো তাকে। সন্ধ্যার পর স্পন্দনকে বলে ওঠে শুভ্রতা, এটাই কি সেই মেয়েটা যার কথা গতকাল বলছিলে? তোর কি মনে হয়? যা বলছি তার উত্তর দাও স্পন্দন ভাইয়া। এইটাই কি সেই মেয়ে যাকে তুমি? কেমন মানিয়েছে আমাদের? শুভ্রতার এবার চোখের কোণে পানি জমে গেল। একটু কান্না মাখা অভিমানী কণ্ঠে বলে ওঠে, তুমি না আমায় খুব ভালোবাসতে? তাহলে এইটাই বুঝি তোমার ভালোবাসা? তুমি না সবসময় ফিউচার লাভের কথা, পিওর লাভের কথা বলতা? তাহলে এইটাই তোমার পিওর লাভ? কাউকে ভালোবাসলে আবার সেই মনে এত তাড়াতাড়ি আরেকজনকে জায়গা দিতে পারলে তুমি স্পন্দন ভাইয়া? তখন আবেগে একটু বেশি বেয়া হয়ে গিয়েছিলাম। তুই নিজেকে তখন আমার বেহায়া নির্লজ্জ বলে দূরে ঠেলে দিয়েছিলি। সেগুলো তোকে নতুন করে শোনাতে হবে না সুব্রতা। স্পন্দন একটা দীর্ঘশ্বাস ছেড়ে আবার বলে ওঠে, অনেক কষ্ট পেয়েছিলাম তখন, বোকার মতো কেঁদিয়েছিলাম খুব। কিন্তু দিন শেষে যখন নিজেকে একটু বুঝিয়েছি যে লাইফে নিজেকে নিজেই করে তুলতে হয়, এমন কারোর জন্য নিজের চোখের জল ফেলবো না, যে আমার ইমোশনে আবার আমার ভালোবাসা একটু মর্যাদা দিতে শেখেনি, আমাকে এমন কাউকে বেছে নিতে হবে যে আমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করবে। ধীরে ধীরে নিজেকে বদলে নিয়েছি আমি। একটা সময় ওইসব ভেবে কষ্ট নয়, বরং হাসি আসতো। হুট করেই স্পন্দনকে জড়িয়ে ধরে শুভ্রতা। আমায় ক্ষমা করে দাও স্পন্দন ভাইয়া। আমি মানছি তোমার সাথে খুব অন্যায় করে ফেলেছি আমি, কিন্তু বিশ্বাস করো আমি অনেক বদলে গেছি। আমি এখন সত্যি তোমাকে খুব ভালোবাসি স্পন্দন ভাইয়া।
বলো না সব মিথ্যা ছিল, আর তুমি আমায় সেই আগের মতোই ভালোবাসো। স্পন্দন শুভ্রতাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয় শুভ্রতার গালে। তোকে বলছি না আমার গায়ে টাচ পর্যন্ত করবি না আমার অনুমতি ছাড়া। নিজেকে কি ভাবিস তুই? এত কিছুর পরে আমি তোর এই ন্যাকা কান্নায় গলে যাব? হুট করে আমার উপর যাবে বলবি আর আমি সব ভুলে যাব? না শুভ্রতা, শরীরে যদি এতই চাহিদা থাকে তাহলে আমার কাছে না, সেজে গুজে রাস্তায় গিয়ে দাঁড়া, কাস্টমারও পাবি অনেক। নেক্সট টাইম আমার চোখের সামনে যাতে তোকে না দেখি। স্পন্দনের কথায় ও থাপ্পড়ের আঘাতে গালে হাত দিয়ে নীরবে কেঁদে যাচ্ছে শুভ্রতা। রাতে ঘুম আসছে না শুভ্রতার, বালিশে মুখ গুজে কান্না করছিল সে। এক সময় সে কাঁদিয়েছে আর আজ সে কাঁদছে, এটাই বুঝি প্রকৃতির প্রতিশোধ। কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ে শুভ্রতা। ঘুমের মাঝে শুভ্রতা অনুভব করে সে হাওয়ায় ভাসছে, কেউ একজন কোলে করে নিয়ে হাঁটছে। শুভ্রতা কিছু বলে ওঠার আগেই লোকটা থপ করে নামিয়ে দেয় তাকে। চারদিকে কুটকুটে অন্ধকার, আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো ছাদে তারা। সামনে বসে আছে সেই মাস্ক পরা লোকটা। শুভ্রতা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, কে আপনি? কেন আমার সাথে এমন করছেন? কি চান আপনি? ছেলেটা একটু ভারী গলায় বলে ওঠে, তোমাকে। মানে? আজ নিশ্চয়ই তোমার নতুন স্যারের হাতের অবস্থা চোখে পড়েছে তোমার। তার মানে ওটা? আমি করেছি। অপরাধ ছিল তোমার সাথে হাত মিলানো। কিন্তু কেন এমন করছেন আপনি? আমি কি ক্ষতি করছি আপনার? মনটা চুরি করে ফেলেছো তুমি, এটাই তোমার অপরাধ। আর তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তারই অবস্থা খারাপ হয়ে যাবে। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার নেক্সট টার্গেট স্পন্দন। আমার ভালোবাসার মানুষকে আঘাত করা, তার গালে চর দেওয়া। তোমার গায়ে হাত তোলা তো দূরে থাক, যে আঙুল তুলে কথা বলবে তার সে আঙুলটা কেটে কুকুরকে খাওয়াবো আমি। প্লিজ আপনি স্পন্দন ভাইকে কিছু করবেন না, ওকে কিছু করবেন না আপনি। আপনার দুটো পায়ে ধরছি আমি, প্লিজ। আর কিছু বলার আগেই ছেলেটা শুভ্রতার মুখে একটি রুমাল চেপে অজ্ঞান করে ফেলে শুভ্রতাকে। গতকাল থেকে আর স্পন্দনের সামনে যায়নি শুভ্রতা। থাকুক সে তার ভালোবাসার মানুষকে নিয়ে। আমি তার কেউ না। হয়তো একসময় অনেক কিছুই মনে করতো আমায়, কিন্তু আমি তার সেই ভালোবাসা ধরে রাখতে পারিনি। আজ চলে যাবে রাত। বৃষ্টি, শুভ্রতা ও তার মা বাবা, স্পন্দন ও বৃষ্টি বসে আছে সোফায়। ব্রেকফাস্ট করে এক একজন এক এক কাজে ব্যস্ত। কেউ বা বাইরে হাঁটতে গেছে, আর কেউ চলে গেছে অফিসে, আর কেউ দরজা বন্ধ করে গোমরা মুখে বসে আছে ঘরে। আর স্পন্দন ও বৃষ্টি বসে আছে সোফায়। সুব্রতা আজ কলেজে যাবে না? কি জানি, সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে দেখছি। আচ্ছা স্পন্দন ভাই, গতকাল যে মেয়েটা এসেছিল সে আপনার তো ফ্রেন্ড তাই না? কলেজ ফ্রেন্ড। দেশে ফেরার পর দেখা হয়েছে, তাই বাড়িতে গিয়ে নিয়ে এলাম। আর তাছাড়া তাকে এখানে নিয়ে আসার জন্য একটা কারণও আছে। জানি, সুব্রতা। ভাবি, সুব্রতা আর আমার সম্পর্কে কেউ জানুক আর নাই জানুক, তোমার মোটামুটি কিছুই অজানা নয়। আমার দুর্বলতার সম্পর্কে সুব্রতাকে না জানানোই ভালো হবে। সুব্রতা কিন্তু এখন পুরোপুরি আপনাকে ভালোবাসে, আর আপনিও সুব্রতাকে। তাহলে কেন এমন ছন্নছাড়া হয়ে আছেন? শুনেন ভাবি, কখনো ছেড়ে যায় ভালোবাসার মানুষ, মাঝপথে একা ফেলে। ছেড়ে যায় তারা না চাইতেও উজাড় করে ভালোবাসা ফেলে। তাই আমি চাই আবেগে নয়, ভালোবাসার মানেটা সুব্রতা বুঝতে শিখুক। আমাদের মাঝে আগে এত কিছু হওয়ার পরে যদি আমি সুব্রতার কথায় দুর্বল হয়ে পড়ি, তাহলে তার কাছে আমার আত্মসম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে বলুন? আমি চাই যতটা কষ্ট আমি পেয়েছি ঠিক ততটা কষ্ট এখন সে পাক। যেদিন সুব্রতা ভালোবাসার মানে পুরোপুরিভাবে বুঝতে শিখবে, সেদিন আমি তাকে নিজে করে নিব। আজও ভালোবাসার বিস্তার আপনাদের মাঝে। আচ্ছা, সুব্রতা যদি ভালোবাসার মানে বুঝতে বুঝতে অন্য কারোর আগে সাড়া দিয়ে ফেলে, তাহলে আপনার কি মনে হয়? বলা তো যায় না। এই বয়সে মেয়েরা বিবেকের চাইতো আবেগকে বেশি প্রাধান্য দেয়। হয়তো দেখা যাবে আপনার কাছ থেকে অবহেলা পেতে পেতে তার কাছে মনে হবে অন্য কেউ তাকে আপনার চাইতেও বেশি ভালোবাসে। তখন যদি সে তার ডাকে সাড়া দেয়। আচ্ছা ভাবি, একটা কথা বলুন, সুব্রতা কি আমায় আগে ভালোবাসতো? আমার জানা মতে না। তাহলে সে অন্য কোনো ছেলের সাথে রিলেশনে জড়ায়নি কেন? সেটা সুব্রতাই ভালো জানে। কারণ আমি ছোটবেলা থেকে সুব্রতার পাশে ছায়া হয়ে থাকতাম, যাতে তার কাছে কেউ ঘেঁষতেই না পারে। আপনাদের দুজনই অদ্ভুত, কখন যে মধ্যগতি ফোল্ডে খায় তার কোনো হিসাব নেই।
স্পন্দন মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে চলে গেল সেখান থেকে। শুভ্রতাকে ডেকে কলেজে দিয়ে এলো স্পন্দন। যদিও শুভ্রতা স্পন্দনের সামনে পড়তে ইচ্ছে করছে না, তবুও নিরুপায় হয়ে তার সাথে যেতে হলো তাকে। ক্লাসে আজ কোনো মনোযোগ নেই তার, মনমরা হয়ে বসেছিল ক্লাসে। কি রে, এমন ভাব ধরে বসে আছিস? মনে হয় জামাই অন্য কাউকে নিয়ে ভেগে যাবে সুন্দরী। ও মা, সুন্দরীর দেখি এত দেমাগ। গতকাল থেকে মন মেজাজ চরম পর্যায়ে শুভ্রতার। মেয়েটার বিরক্তিগুলো কিছুক্ষণ দাঁতে দাঁত চেপে সহ্য করে উঠে ঠাস করে একটা চড় মেরে দেয় মেয়েটাকে। রাগে ফোঁসফোঁস করছে শুভ্রতা। মেয়েটাও রাগি চোখে তাকিয়ে আছে শুভ্রতার দিকে। মনে হচ্ছে এক্ষুনি খুন করে ফেলবে শুভ্রতাকে। ওখানে তাদের মাঝে ঝামেলা হওয়ায় ক্লাস শেষে প্রিন্সিপাল অফিস কক্ষে ডাকলো শুভ্রতা ও টিনাকে। তাদের অভিভাবককে ফোন দিল স্যার। শুভ্রতার সবখানে বাবা মায়ের পর লোকাল অভিভাবকের জায়গায় স্পন্দনের নাম ও নাম্বার দেওয়া, কারণ সবখানে স্পন্দন নিজেই তার নামটা দিয়েছে, যাতে কোনো প্রবলেম হলেই সে জানতে পারে। স্পন্দনকে ফোন করে কলেজে নিয়ে এলো স্যার। লাইফে প্রথমবার এমন হলো শুভ্রতার সাথে, তাই ভয়ে স্পন্দনের পিছনে গিয়ে তার হাত ধরে লুকিয়ে আছে শুভ্রতা। ড্রাইভিং করছে আর হাসিতে লুটোপুটো খাচ্ছে স্পন্দন। পাশে বসে রাগে চলছে শুভ্রতা। বাবা, তুই দেখি আজকাল কলেজে মারামারি করিস। তোর দেখি অনেক সাহস। চেষ্টা করতে হবে কলেজের ছেলে ভিভি বাদ দিয়ে তোকে ভিভি বানিয়ে দিতে। তুমি বক বক বন্ধ করবে স্পন্দন ভাই, চুপচাপ গাড়ি চালাও। ওফ, চুপ করো তো। স্পন্দন ড্রাইভিং করছে, শুভ্রতা চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। ভাগ্যিস অভিভাবকের জায়গায় স্পন্দন ভাইয়ের নাম ছিল। আব্বু অথবা ভাইয়া চাললে তো আজ 12টা বাজিয়ে ছাড়তো আমার। মেয়েটা সবসময় এমন করে, আজ একটু বেশি করেছিল, তাই তো নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। প্লিজ বাড়িতে কাউকে কিচ্ছু বলো না প্লিজ। বিকেলে চলে গেল সবাই বাড়ি। স্পন্দন ও তার বাবা মাকে যেতে বললেও গেল না তারা। অস্ট্রেলিয়াতে সবকিছু বিক্রি করে দেশে চলে আসলো তারা। এখানে সবকিছু শুরু করবে তারা, তাই এখন একটু ঝামেলায় আছে। পরে সময় করে যাবে তারা। আর স্পন্দন তো আগে মাসে 25 দিনই ওখানে পড়ে থাকতো। সন্ধ্যার পর পড়তে বসলো শুভ্রতা। বৃষ্টি হরলিক্স বানিয়ে তার সামনে রেখে পাশে বসলো। হরলিক্স দেখে একটু অবাক হলো শুভ্রতা। ব্রু কুচকে বৃষ্টির দিকে তাকায় সে। বৃষ্টি একটু হেসে বলে ওঠে, আরে অবাক হওয়ার কিছু নেই, এখন তো তোমার শক্তি প্রয়োজন, তাই না? তা না হলে কলেজে ট্রিনার সাথে ঝগড়া করবে কি করে? তুমি জানলে কি করে? স্পন্দন ভাইয়া বলছে, তাই না? বললো এখন থেকে তোমাকে ভিটামিন যুক্ত খাবার খাইয়ে শক্তিশালী গড়ে তুলতে। শুভ্রতা দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে চোখ বন্ধ করে মাথাটা এদিক ওদিক ঝুলিয়ে বৃষ্টি বলে ওঠে, যাও তো ভাবি, স্পন্দনের বাচ্চা স্পন্দন, তোরে আমি খাইছি। কতবার হাতে পায়ে ধরে বললাম কাউকে বলিস না, কাউকে বলিস না, তাও মুখে আটকে রাখতে পারলো না। এটা আজ বাঁচিয়ে মনে হচ্ছে এভারেস্ট জয় করে ফেলছে। এই ভাবি, আবার কি? স্পন্দন ভাই কি বাবা মা ভাইয়াকেও বলে দিছে কথাটা? না, শুধু আমায় বললো, ওরা কিছু জানে না, আমিও বলিনি। ভালো করছো, এখন যাও। শুভ্রতার দাঁত মুখ খিচে টেবিলে একটা হাত দিয়ে আঘাত করলো। কিছুক্ষণ পর বাবা মায়ের চেঁচামেচিতে দৌড়ে নিচে চলে যায় শুভ্রতা। শুনতে পায় বাবা মাকে বলছে, কেন এখন হসপিটালে কেন? দাঁড়াও, আমিও আসছি। না, তোমার যাওয়ার দরকার নেই। বৃষ্টির এই অবস্থায় তাকে এভাবে ফেলে যাওয়ার দরকার নেই। তাছাড়া রাতও এখনো ফেরেনি, তো সমস্যা আছে, আমি একাই যাচ্ছি। শুভ্রতার বুকটা কেঁপে ওঠে থুক থুক করে। মনে পড়ে গতকাল রাতে অচেনা লোকটার কথা। আমাকে থাপ্পড় মারাই স্পন্দন ভাইকে ছাড়বে না সে? তাহলে কি অ্যাক্সিডেন্টটা সেই করিয়েছে? ভাইয়া এখন কেমন আছে? কিছু হয়নি তো তার? বাবা, আমিও যাব তোমার সাথে। না, তোমার যাওয়ার দরকার নেই এই রাতের বেলায়। দিনে তোমার মায়ের সাথে যেও। কে শোনে কার কথা? শুভ্রতা কেঁদে কেটে অস্থির। অবশেষে রুদ্র চৌধুরী তার সাথে নিয়ে গেল শুভ্রতাকে। স্পন্দনের মাথায় চোট লেগেছে, হাতটাও ব্যান্ডেজ করা। ঘুমিয়ে আছে সে। ভেতরে চুপচাপ বসে আছে শুভ্রতা। শুভ্রতার কান্নাকাটিতে স্পন্দনের পাশে থাকতে দিয়েছে তাকে। বাকিরা বাইরে বসে আছে। স্পন্দন ঘুম থেকে উঠতেই দেখে শুভ্রতা পাশে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10টা বেজে গেছে। এত রাতে এখানে কেন এলি তুই? হসপিটালের এমন পরিবেশে, তাও আবার এই রাতে? শুভ্রতা কাদু কাদু ভাবে বলে ওঠে,
আমার কিছু হয়নি তো স্পন্দন ভাইয়া? না, তেমন কিছুই না। এমনি মাথায় একটু চোট লেগেছে আর হাতটা একটু কেটে গেছে, তাই ব্যান্ডেজ করা। তাছাড়া কিছু হয়নি। তোমার এমন হওয়ার জন্য আমি দায়ী স্পন্দন ভাইয়া। আমার জন্যই তোমার এমন হয়েছে। আরে ধুর পাগলি, এটা জাস্ট একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট, এতে তোর কি দোষ? শুভ্রতা গতকাল রাতের কথা স্পন্দনকে বলতে চেয়েও থেমে গেল। এই রাতের বেলায় হসপিটালে থাকা অসম্ভব, আর স্পন্দনের তেমন একটা ক্ষতি হয়নি, তাই বাড়ি চলে গেছে সবাই। যদিও একজন থাকতে হবে, আর তা হলো শুভ্রতা। স্পন্দনের মায়ের অবস্থা কান্নাকাটি করতে করতে কাহিল, তাই তাকে বাড়ি নিয়ে চলে গেছে। আর শুভ্রতাও জেদ ধরেছে সে এখানে থাকবে, এখান থেকে এক পাও নড়বে না সে। তাই রুদ্র চৌধুরী বলল সমস্যা নেই, শুভ্রতা যেহেতু থাকতে চাইছে থাকুক। তাছাড়া একটু পর রাতও আসছে, সমস্যা হবে না। স্পন্দন শুভ্রতার দিকে চেয়ে বলে ওঠে, এই হসপিটাল থাকতে পারবে সারা রাত, তাও আবার এই ঠান্ডা রাতে? শুভ্রতা কিছু না ভেবেই বলে ওঠে, পারবো আমি। স্পন্দন একটু হেসে শুভ্রতাকে ডাক দেয়, এদিকে আয়।